মোঘল সাম্রাজ্য নামটা শুনলেই আমাদের মাথায় গিয়ে আসে বিশাল জাঁকজমক, চোখ ধাঁধানো স্থাপত্য আর এক বিশাল সাম্রাজ্য, তাই না? এই গল্পগুলো তো আমরা সবাই জানি। হ্যাঁ, তাজমহল থেকে শুরু করে শক্তিশালী সম্রাটদের বীরত্বের কাহিনী, এই ছবিগুলো আমাদের সবার কাছেই খুব চেনা। কিন্তু এই যে এত জাঁকজমক, এত গৌরব, এর পেছনের গল্পটা ঠিক কী? এই চেনা কাহিনীর আড়ালেও কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। আমাদের পাঠ্য বইয়ের বাইরেও একটা অন্য সত্যি আছে। চলুন আজ আমরা সেই পর্দাটা সরিয়ে ভেতরের আসল ছবিটা দেখার চেষ্টা করি। আজকের আলোচনায় আমরা কয়েকটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখব। যেমন ধরুন, মুঘল সিংহাসনে বসার পথটা কতটা রক্তাক্ত ছিল, তাদের ধর্মীয় নীতি কি আসলেই সবার জন্য এক ছিল, ওই যে বিশাল বিশাল স্থাপত্য, তার আসল দামটা কে দিয়েছিল, আর হ্যাঁ, পর্দার আড়ালে থেকে কারা আসলে সাম্রাজ্য চালাতেন। সবশেষে দেখব এত বড় একটা সাম্রাজ্য আখির কেন ভেঙে পড়ল। তো চলুন শুরু করা যাক প্রথম বিষয়টা দিয়ে। সিংহাসনের রক্তাক্ত পথ, মানে মুঘল সম্রাটরা আসলে কিভাবে তৈরি হতেন, ব্যাপারটা কিন্তু মোটেই সহজ ছিল না। দেখুন, মুঘলদের মধ্যে সিংহাসনে বসার কিন্তু কোনো বাধা ধরা নিয়ম ছিল না। মানে বড় ছেলে রাজা হবে এমন কোনো ব্যাপারই ছিল না। নিয়ম ছিল একটাই, সবার বিরুদ্ধে লড়াই, যার তলোয়ারের জোর সিংহাসন তার। আর এই লড়াইটা শুরু হয়ে যেত বাবা বেঁচে থাকতেই। ভাবা যায়? অনেকেই ভাবেন যে ভাইদের হত্যা করার এই ব্যাপারটা বোধহয় শুধু আওরঙ্গজেবই করেছিলেন, কিন্তু না, একদমই না। এটা ছিল একটা পরম্পরা। খোদ বাবরকেই তো নিজের আত্মীয়দের সাথে লড়তে হয়েছিল। শাহজাহানও সিংহাসনের জন্য নিজের ভাইদের সরিয়ে দিয়েছিলেন, আর আওরঙ্গজেব তো সেই প্রথাকে একেবারে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। এই যে পারিবারিক রক্তপাত, এটাই কিন্তু মুঘল সাম্রাজ্যকে ভেতর থেকে একেবারে ঝাঁঝরা করে দিচ্ছিল। আচ্ছা, সিংহাসনের লড়াই তো গেল, এবার একটা অন্য দিক দেখা যাক, ধর্ম। মোঘলদের ধর্মীয় নীতি নিয়ে অনেক কথা হয়, কিন্তু সেটা কি ঐক্যের ছিল নাকি বিভেদের? সত্যি বলতে এখানেও কিন্তু দুটো একেবারে উল্টো ছবি আমরা দেখতে পাই। একদিকে দেখুন সম্রাট আকবরকে, তিনি নিয়ে এলেন দিন এ এলাহি, সব ধর্মকে একসাথে নিয়ে চলার একটা দারুণ চেষ্টা। তিনি একটা সহনশীলতার পরিবেশ তৈরি করেছিলেন। আর ঠিক তার উল্টো দিকে ছিলেন আওরঙ্গজেব। তিনি আবার অমুসলিমদের ওপর জিজিয়া কর বসালেন, অনেক মন্দির ভাঙারও আদেশ দিলেন। এই যে দুটো সম্পূর্ণ ভিন্ন নীতি, এটাই সাম্রাজ্যের মধ্যে একটা বড়সড় বিভেদ তৈরি করে দেয়, যা তাদের পতনকে আরও কাছে নিয়ে আসে। এইবার আসি সেই বিষয়ে যা নিয়ে মুঘলদের সবচেয়ে বেশি গর্ব, তাদের স্থাপত্য। তাজমহল, লাল কেল্লা, কে অসাধারণ সব কীর্তি। কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে এত সুন্দর, এত জাঁকজমক, এর পেছনের আসল দামটা কি ছিল? কারণ এই তাজমহল আর লাল কেল্লার চোখ ধাঁধানো সৌন্দর্যের আড়ালে যে সত্যিটা লুকিয়েছিল, সেটা কিন্তু বেশ কঠিন। এই সবকিছুর খরচ আসত কোত্থেকে? আসত সাধারণ কৃষক আর শ্রমিকদের পকেট থেকে। তাদের ওপর চাপানো হতো অমচং করের বোঝা। অনেক সময় তো কর আদায়ের পদ্ধতিগুলো ছিল ভয়ঙ্কর অমানবিক। আর এই সবকিছুর ভার বইতে হতো দেশের সাধারণ মানুষদের। তো এর ফল যা হওয়ার তাই হল। দিকে দিকে শুরু হয়ে গেল কৃষক বিদ্রোহ। পাঞ্জাবের সাতনামি বিদ্রোহের কথা বলুন, বা বাংলার ভূঁইয়াদের বিদ্রোহ, সব জায়গায় অসন্তোষের আগুন। আর এই বিদ্রোহগুলো দমন করতে গিয়েই মুঘলদের শক্তি আর টাকা দুটোই শেষ হতে শুরু করে। আর ঠিক এই সুযোগটারই কিন্তু সদ্ব্যবহার করেছিল বাইরের শক্তিগুলো। আচ্ছা, আমরা তো শুধু সম্রাটদের কথাই বলি, কিন্তু পর্দার আড়ালে কি আরও কেউ ছিলেন যারা আসলে সাম্রাজ্য চালাতেন? চলুন এবার সেই গল্পটা শোনা যাক। মুঘল নারীদের কথা উঠলেই আমাদের মাথায় হারেমের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু ইতিহাসটা মোটেও এতটা সরল নয়। সত্যিটা হলো, হারেমের ভেতরে থেকেও কেউ কেউ এমন ক্ষমতা দেখিয়েছেন যা অনেক সম্রাটও পারেননি। একটা উদাহরণ দিই, নূরজাহান, সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। বলা হয় তিনিই আসলে পুরো সাম্রাজ্য চালাতেন। ভাবুন, তার নামে কয়েন পর্যন্ত তৈরি হয়েছিল। বা ধরুন শাহজাহানের মেয়ে জাহানারা বেগমের কথা। তিনি ছিলেন একজন তুখোর কূটনীতিক আর বিশাল ব্যবসায়ী। হ্যাঁ, এটা ঠিক যে সেই সময় নিয়মের জন্য তারা সরাসরি সিংহাসনে বসতে পারেননি, কিন্তু তাদের প্রভাব আর ক্ষমতা ছিল অনেক। এতক্ষণ তো আমরা ভেতরের অনেক গল্প জানলাম, এবার সব শেষে সেই বড় প্রশ্নটায় আসা যাক।
এত বড় এত শক্তিশালী একটা সাম্রাজ্য আখির কেন ভেঙে পড়ল? শুধু কয়েকটা যুদ্ধের কারণে? না, আসল কারণটা আরও গভীরে। দেখুন, পতনের পেছনে ছিল মূলত তাদের অহংকার আর কিছু বড় ভুল। ১. তারা দেশের ভেতরের সমস্যাগুলোকে, মানুষের অসন্তোষকে পাত্তাই দেয়নি। ২. তাদের যুদ্ধ করার কৌশল সেই পুরনোই রয়ে গিয়েছিল, তারা সময়ের সাথে বদলায়নি। আর সবচেয়ে বড় ভুল ৩ নম্বর, তারা ইউরোপ থেকে আসা বণিকদের ছোটখাটো ব্যবসায়ী ভেবে উড়িয়ে দিয়েছিল। আর এটাই যে কত বড় ভুল ছিল তা তো ইতিহাসই বলে দেয়। তাহলে বুঝতেই পারছেন, মুঘলদের পতনটা শুধু বাইরের আক্রমণের জন্য হয়নি। আসল কারণটা ছিল ভেতরের পচন। এই যে অহংকার আর ভবিষ্যতের দিকে না তাকানো, এটাই এত বড় একটা সাম্রাজ্যের শেষের কারণ হয়ে দাঁড়ায়। আসলে ইতিহাস তো কখনো সাদা-কালো হয় না, তাই না? মুঘলদের গল্পটাও ঠিক তাই। একদিকে যেমন অসাধারণ শিল্প, স্থাপত্য, সংস্কৃতি, তেমনি অন্যদিকে আছে নিষ্ঠুরতা, ষড়যন্ত্র আর রক্তপাত। এই দুটো দিককে একসাথে মিলিয়ে পুরো ছবিটা দেখাই হলো আসল ইতিহাসকে বোঝা। আর এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা।